আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হয়তো কয়েকজন অসুস্থ থাকতে পারো, তাদের জন্য দোয়া রইলো। তবে আমি আশা করছি তোমরা সবাই ক্লাসে বসেছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। তো তোমাদের সাথে আমি যেটা ক্লাস নিচ্ছিলাম, জেনারেল ভাইরোলজি। আসলে জেনারেল ভাইরোলজিটা একটা আইটেম হলেও টপিকটা একটু বড় এবং যার জন্য আমাদেরকে তিনটা ক্লাসে চলে যেতে হচ্ছে। তো এই জন্য তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কিছুই নাই। জেনারেল ভাইরোলজি থেকে খুব সিম্পল কিছু ধরে, তেমন বেশি কিছু নাই। তো লাস্ট ক্লাসটা কি তোমাদের কাছে খুব বোরিং লেগেছিল? আমি লাস্ট ক্লাসটা মেইন টপিকগুলি আবার একটু রিপিট করব। লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা পড়েছিলাম, ভাইরাসের রেপ্লিকেশন অফ ভাইরাস। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ভাইরাসের রেপ্লিকেশনের যে স্টেপগুলি তোমাদেরকে ভাই ধরবে, অবশ্যই ধরবে এবং সেটা বলতে হবে। দেখো, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম স্টেপস অফ ভাইরাল রেপ্লিকেশন। কি কি ছিল? অ্যাডজর্পশন, পেনিট্রেটিং, আনকোটিং, জেনোম রেপ্লিকেশন, অ্যাসেম্বলি এন্ড রিলিজ। তো এখানে দুটো প্রিন্সিপাল আমরা ফলো করেছিলাম। প্রিন্সিপালের কথা বলেছিলাম যে এই প্রিন্সিপালটা ভাইরাস রেপ্লিকেশনের সময় ফলো করে। প্রথম স্টেপটা ছিল রেপ্লিকেশন অফ জেনোম বাই ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশন অফ জেনোম বাই ট্রান্সক্রিপশন, সিনথেসিস অফ স্ট্রাকচারাল প্রোটিন এন্ড এনজাইম বাই ট্রান্সলেশন। এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছো, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, মনে আছে তোমাদের? তাহলে জেনোম রেপ্লিকেশনটা হচ্ছে কিভাবে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে। স্ট্রাকচারাল প্রোটিন এন্ড এনজাইমস গুলি সিনথেসিস হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে। মোদ্দা কথা হলো প্রোটিন সিনথেসিস হবে ট্রান্সলেশনের মাধ্যমে। এখানে দুই রকমের প্রোটিন সিনথেসিস হয়, একটা হচ্ছে আর্লি প্রোটিন আর একটা লেট প্রোটিন। আমরা জানি যে ভাইরাসের স্ট্রাকচারে কোনো কিছুই নেই, নিজস্ব মেশিনারিজ নেই, যার জন্য সে কি করতে পারে না? রেপ্লিকেট করতে পারে না। হোস্ট সেলের মেশিনারিজ ইউটিলাইজ করে সে রেপ্লিকেট করে। যখনই সে হোস্ট সেলে ঢুকবে, ঢোকার পরে সে কি করবে? হোস্ট সেলের জেনোমের যে মেশিনারিজ আছে, এনজাইমস গুলি আছে, সেগুলি সে ইউটিলাইজ করে তার জেনোম রেপ্লিকেশন করবে, তারপরে প্রোটিন সিনথেসিস করবে, তারপরে অ্যাসেম্বলি হবে, রিলিজ হবে। এখন তার জেনোম সিনথেসিস এর আগে তার কিছু এনজাইমের দরকার হয়। সেই এনজাইম গুলি সে প্রথমে রিলিজ করে, তারপরে জেনোমটাকে রেপ্লিকেশন করে, তারপরে সে কি করে? তার স্ট্রাকচারাল যে প্রোটিন যেগুলি দরকার সেগুলি সে রিলিজ করে। তাহলে আর্লি প্রোটিনে কি সিনথেসিস হচ্ছে? জেনোম রেপ্লিকেশনের আগে যেসব এনজাইম দরকার হচ্ছে সেইগুলি রিলিজ হচ্ছে আর্লি প্রোটিন সিনথেসিসে। আর লেট প্রোটিন সিনথেসিসে কোনগুলো রিলিজ হচ্ছে? যেটা ভাইরাসের স্ট্রাকচারে থাকবে, ভাইরাসের স্ট্রাকচারে যেগুলি থাকবে সেইগুলি হচ্ছে তোমার লেট প্রোটিন সিনথেসিস। তাহলে যদি আমরা দেখি এখানে ল্যাঙ্গুয়েজে, early proteins are those proteins which are synthesized before the replication of DNA genome. They help in genome replication and not found in the virion structure. Late proteins are those proteins which are synthesized after replication of the DNA genome. They are incorporated in the virion structure. তাহলে বোঝা গেছে? আমরা তো গত ক্লাসে পড়েছি, আমার মনে হয় এতবার বলার দরকার নেই। তারপরে আমরা স্টেপটা আবার একটু দেখি। প্রথমে কি হলো? অ্যাডজর্পশন হলো, তারপরে কি হবে? পেনিট্রেটিং হবে। অ্যাডজর্পশনের পরের স্টেপটা হচ্ছে পেনিট্রেটিং হলো, আনকোটিং হলো, এরপরে কি হবে? জেনোম রেপ্লিকেশন হবে।
স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস হবে, অ্যাসেম্বলি হবে, রিলিজ হবে। এখন রিলিজের ক্ষেত্রে আমরা বলেছিলাম, মনে করো যে এনভেলাপ ভাইরাসটা কিভাবে রিলিজ হচ্ছিল, হোস্ট সেলের সেল মেমব্রেনটাকে নিয়ে প্যাকেজিং হয়ে বের হচ্ছিল। দেখো হোস্ট সেলের মেমব্রেনটাকে নিয়ে প্যাকেজিং হয়ে সে বের হচ্ছে। এখানে যে স্পাইক গুলি দেখা যাচ্ছে সেগুলি কিন্তু ভাইরাস স্পেসিফিক, ভাইরাসের জন্য, ভাইরাসের প্রোটিন। আমরা এটাও পড়েছিলাম যে এনভেলাপের স্ট্রাকচারে কি আছে, লাইপোপ্রোটিন। লিপিডটা আসছে হোস্ট সেল মেমব্রেন থেকে এবং প্রোটিনটা আসছে ভাইরাস থেকে। তাহলে এটা হলো আমার বাডিং এর মাধ্যমে বের হলো, বাডিং এর মাধ্যমে এনভেলাপড ভাইরাস। আর যেটা হলো তোমার নন এনভেলাপড ভাইরাস, সে কিভাবে হলো, সে লাইসিসের মাধ্যমে বের হয়ে গেল, পুরোটা সেলটাকে লাইসিস করে দিয়ে তারপরে সে বের হলো। তাহলে আমাদের রেপ্লিকেশনের এই স্টেপটুকু অবশ্যই অবশ্যই আমাদের পারতেই হবে, এখানে কোনো বিকল্প কথা নাই। হ্যাঁ, আশা করি তোমাদের পড়া হয়ে গিয়েছে। এখানে ভাইরাসের রিপ্রোডাক্টিভ সাইকেলটাই আবার একটু অন্যরকম ভাবে দেখানো হয়েছে, সেই একই জিনিস। অ্যাডজর্পশন হলো, পেনিট্রেশন হলো, আনকোটিং হলো, জেনোম রেপ্লিকেশন হলো, হ্যাঁ, প্যাকেজিং হলো, রিলিজ হলো। ঠিক আছে, ভাইরাস রেপ্লিকেশনের এই গ্রাফিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখিয়েছিলাম। এখানে একটা এক্লিপস পিরিয়ড দেখেছিলাম, যখন ভাইরাসটা হোস্ট সেলের ভিতরে ঢুকবে, ঢোকার পরে এই যে আমরা একটু আগে পড়ে এসেছি সাইকেলে কি হচ্ছে, আনকোটিং হচ্ছে, জেনোম সিনথেসিস হচ্ছে, প্রোটিন সিনথেসিস হচ্ছে। এই যে সিচুয়েশন গুলি হচ্ছে, তখন কিন্তু ভাইরাস পার্টিকেল পাচ্ছি না আমরা হোস্ট সেলের ভিতরে। ওই অবস্থায় যদি হোস্ট সেলের ভিতরে আমি সার্চ করি, তাহলে কিন্তু কোনো ভাইরাস পার্টিকেল পাওয়া যাবে না। এই যে পিরিয়ডটা, ভাইরাস হোস্ট সেলের ভিতরে এন্টার করার পর থেকে অ্যাসেম্বলি হওয়ার যে আগ পর্যন্ত, এই টাইমটাকে আমরা কি বলছি, এক্লিপস পিরিয়ড। এই টাইমটাকে আমরা বলছি এক্লিপস পিরিয়ড। তাহলে এই টাইমটাতে কিন্তু হোস্ট সেলের ভিতরে আমরা কোনো ভাইরাস পার্টিকেল পাচ্ছি না। তাহলে দেখো, আমি কিন্তু লাস্ট ক্লাসেরটা একটু রিপিট করে আসছি, তোমাদের কাছে একটু কঠিন লেগেছে কিনা সেই জন্য আমি আবার রিপিট করে আসছি। এরপরে আমরা অ্যাটাচমেন্টটা বলেছিলাম যে স্পেসিফিক। কোন কোন ভাইরাস আছে সব রকমের সব স্পেসিসে অ্যাটাক করে, আবার কোন কোন ভাইরাস আছে স্পেসিস স্পেসিফিক, যেমন স্মল পক্স, পোলিও, মিজেলস, এগুলি হচ্ছে শুধুমাত্র হিউম্যানে অ্যাটাক করে। আবার ওয়েস্ট নাইল ভাইরাসটা কি করে, মসকিটো, বার্ডস, হিউম্যান, হর্স, এই সবগুলিতে অ্যাটাক করে। আবার পোলিও শুধুমাত্র ইফেক্ট করে ইন্টেস্টাইন এবং নার্ভ সেলে। এটাকে আমরা বলছি সেল ট্রপিজম। সেল ট্রপিজম মানে এক একটা সেলের, এক একটা হোস্ট সেলের স্পেসিফিক সেলের প্রতি অ্যাফিনিটি বেশি থাকে, সেটা হচ্ছে সেল ট্রপিজম। যেমন হেপাটোট্রপিক ভাইরাসগুলির হেপাটিক সেলের প্রতি অ্যাফিনিটি বেশি, হেপাটিক সেলের প্রতি অ্যাফিনিটি বেশি, যার জন্য এদেরকে আমরা বলছি হেপাটোট্রপিক। আবার কিছু কিছু ভাইরাস আছে নিউরোট্রপিক, যেমন পোলিও, মিজেলস, জাপানিজ এনকেফালাইটিস, র্যাবিস, এগুলি নার্ভ সেলের প্রতি অ্যাফিনিটি বেশি, সেই জন্য এগুলিকে বলি আমরা নিউরোট্রপিক। তোমাদেরকে এই কোশ্চেনটাও জিজ্ঞেস করা হবে ভাই ভাই, কিছু হেপাটোট্রপিক সেলের নাম বলো, কিছু নিউরোট্রপিক সেলের নাম বলো, ভাইরাসের নাম বলো, তখন এই নামগুলি তোমাদের বলতে হবে। তাহলে দেখো এখানে কি বললাম আমরা, যে পোলিও ভাইরাস ক্যান এন্টার দ্য সেলস অফ অনলি হিউম্যানস এন্ড আদার প্রাইমেটস, হোয়ার রেবিস ভাইরাস ক্যান এন্টার অল ম্যামালিয়ান সেলস। দেখেছো? এরপরে বলছে যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা, এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করে, র্যাবিসটা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এইচআইভি CD4 সেলের প্রতি সেলের সাথে বাইন্ড করে। এক একটা ভাইরাসের এক একটা হোস্ট সেল স্পেসিফিক সেলের প্রতি অ্যাফিনিটি বেশি এবং রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটাকে আমরা বলছি ট্রপিজম, সেল ট্রপিজম। আরেকটা কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ডিএনএ ভাইরাস গুলি কোথায় রেপ্লিকেট করে, নিউক্লিয়াসে, এক্সেপ্ট
পক্স ভাইরাস। আর আরএনএ ভাইরাস গুলি রেপ্লিকেট করে কোথায়? সাইটোপ্লাজমে, এক্সেপ্ট রিও এন্ড রেট্রোভাইরাস। রিও ভাইরাস এন্ড রেট্রোভাইরাস, এই দুইটা বাদে আর সবগুলি আরএনএ ভাইরাস রেপ্লিকেট করে কোথায়? সাইটোপ্লাজমে। দেখো এই অ্যানিমেশনটা আমরা একটু খেয়াল করি। অ্যাটাচমেন্ট হলো, তারপরে কি হবে? পেনিট্রেশন হচ্ছে, এন্ডোসাইটোসিসের মাধ্যমে পেনিট্রেশন হচ্ছে। পেনিট্রেশন হলো ভাইরাসটা, হওয়ার পরে কি হবে? এন্ডোসাইটিক ভেসিকেলটা রিমুভাল হয়ে যাবে, ভাইরাসটা আনকোটিং হবে, রিমুভাল অফ ক্যাপসিড, ক্যাপসিডটাও রিমুভ হয়ে যাবে, মানে আনকোটিং হলো। এরপরে আসলো ভাইরাস জেনোম। এখন কি হবে? জেনোম রেপ্লিকেশন হবে। জেনোম রেপ্লিকেশন হলো একটা ভাইরাস থেকে, একটা ভাইরাস তো হচ্ছে প্লুরাল নাম্বার আর ভিরিয়ন হচ্ছে সিঙ্গুলার নাম্বার। একটা ভিরিয়ন থেকে মিলিয়নস অফ ভাইরাস বেরোতে পারে। হ্যাঁ, মিলিয়নস অফ ভাইরাস। তাহলে কি হলো? অনেকগুলি ভাইরাস তৈরি হলো এবং রিলিজ হবে কিভাবে? হোস্ট সেলটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। দেখো হোস্ট সেলটা ডিসইন্টিগ্রেট হয়ে গেল এবং ভাইরাস পার্টিকেলস গুলি বের হয়ে চলে গেল। খেয়াল করেছো? তাহলে নেকেড ভাইরাসটা রিলিজ হচ্ছে কিভাবে? সেল লাইসিসের মাধ্যমে। এরপরে দেখো এটা হচ্ছে একটা এনভেলাপ ভাইরাস। এনভেলাপ ভাইরাসটা কি হলো? অ্যাডজর্পশন হলো, তারপরে কি হবে? পেনিট্রেশন হবে। পেনিট্রেশন হলো, এখানে গিয়ে এন্ডোসাইটিক ভেসিকেলটা লস হয়ে যাবে। রিমুভাল অফ ক্যাপসিড, জেনোম রেপ্লিকেশন হবে। এর আগে কিন্তু আমরা নেকেড ভাইরাসে দেখেছিলাম যে লাল যেগুলি ছিল সেটা ভাইরাসের চারপাশে লেগেছিল, এটা কিন্তু চলে গেল সেল মেমব্রেনে। দেখো সেল মেমব্রেন এবং ভাইরাস পার্টিকেল দুইটা সহ একসঙ্গে বের হয়ে গেল, এটাকে আমরা বলছি বাডিং। এটাকে আমরা বলছি বাডিং। তাহলে এনভেলাপ ভাইরাসটা বাডিং এর মাধ্যমে বের হলো। এরপর আমরা লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল পড়েছিলাম। লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল এগুলি আমরা পড়েছিলাম, মনে আছে? মনে আছে তোমাদের লাইসোজেনিক সাইকেলটা কি বলেছিলাম? লাইসোজেনিক সাইকেলটা দেখো আমরা বলেছিলাম যে ভাইরাসের যে ডিএনএ জেনোমটা সেটা কি করছে? হোস্ট সেলের জেনোমের সাথে ইন্টিগ্রেটেড করে দিচ্ছে, হোস্ট সেলের জেনোমের মধ্যে ইন্টিগ্রেটেড করে দিল। তাহলে কি হলো? হোস্ট সেলের জেনোমটা যখন রেপ্লিকেট হবে ভাইরাসের ডিএনএটাও রেপ্লিকেট হবে এবং হোস্ট সেল যখন তার হচ্ছে ডটার সেলে যাবে, ডটার সেল হবে, তখন কিন্তু ডটার সেলের মধ্যেও এই ভাইরাসের জেনোমটা চলে যাবে, ভাইরাসের জেনোমটা চলে যাবে। এবং যখন হচ্ছে ভাইরাস তার স্পেসিফিক এনভায়রনমেন্ট পাবে তখন সে কি করবে? এই হোস্ট সেলের ভিতর থেকে বের হয়ে চলে আসবে কিভাবে? লাইটিক সাইকেলের মাধ্যমে। লাইসোজেনিক সাইকেলটা তখন কি হয়ে যাবে? লাইটিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলটা তখন কনভার্সন হয়ে যাবে লাইটিক সাইকেলে। লাইসোজেনিক সাইকেলটা কনভার্সন হয়ে যাবে লাইটিক সাইকেলে। এটার এক্সাম্পল আমরা দিয়েছিলাম, মনে আছে? একটা হচ্ছে ইস্কেরিসিয়া কোলাই আর একটা হচ্ছে কি? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। তো ইস্কেরিসিয়া কোলাই এর ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে? ইস্কেরিসিয়া কোলাই বলেছিলাম যে আমার গাটে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে ইস্কেরিসিয়া কোলাই। এই ইস্কেরিসিয়া কোলাই যখন আমার গাটে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে তখন কিন্তু সে আমার কোনো ডিজিজ করছে না। যখনই স্টুলের মাধ্যমে পাস হলো, পাস হওয়ার পরে এনভায়রনমেন্টে গেল, এনভায়রনমেন্টে যাওয়ার পরে তখন সে ফার্স্ট ভাইরাসের কন্টাক্টে এসেছে।
ফার্স্ট ভাইরাসের কন্টাক্টে যখন সে আসলো তখন কি হলো, ফার্স্ট ভাইরাসটা তার টক্সিন প্রডিউসিং জিনটাকে ইন্ট্রোডিউস করে দিল। কার মধ্যে? টক্সিন প্রডিউসিং জিনটা ইন্ট্রোডিউস করে দিল ইস্কেরিসিয়া কোলাইয়ের জেনোমে। ইস্কেরিসিয়া কোলাইটা এক্ষেত্রে হোস্ট হিসেবে কাজ করছে এবং ব্যাকটেরিওফাজ যেটা ভাইরাস, সে তার জেনোমটাকে ইন্টিগ্রেট করে দিল ইস্কেরিসিয়া কোলাইয়ের ভিতরে। এবং ইস্কেরিসিয়া কোলাইয়ের ভিতরে যখন সে ইন্টিগ্রেটেড করে দিল, তখন ইকোলাইটা যখন ডিভাই রেপ্লিকেশনে যাচ্ছে, বাইনারি ফিশনে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার ভাইরাসের জেনোমটা নিয়েই সে ডিভাইডেশন হচ্ছে। তা যেগুলি ডটার সেল তৈরি হচ্ছে ইকোলাইয়ের, সবগুলির মধ্যেই কিন্তু কি চলে যাচ্ছে, টিট্রোফাজের জেনোমটা চলে যাচ্ছে। সেই ইস্কেরিসিয়া কোলাইটা যখন কোনোভাবে কন্টামিনেশন হয়ে ফিকোরাল রুটে আমার কাছে আবার চলে আসবে, হোস্টের মধ্যে চলে আসবে, তখন সে কিন্তু প্যাথোজেনিক। তখন কিন্তু সে আর নর্মাল ফ্লোরা নয়, তখন সে আর নর্মাল ফ্লোরা নয়, তখন সে প্যাথোজেনিক হয়ে গেল। তখন সে প্যাথোজেনিক হয়ে গেল। এই প্যাথোজেনিক ইস্কেরিসিয়া কোলাইটা যখন আমার ইন্টেস্টাইনে গেল, যাওয়ার পরে সে কি করলো, টক্সিন তৈরি করলো, টক্সিন তৈরি করলো এবং সেই টক্সিন দিয়ে সে ডায়রিয়া করলো। ওই টক্সিনের মেকানিজমটা তোমাদের ধরা হবে, এটা তোমরা ভাইরোলজিতে পড়ে এসছো, আমি আর যাচ্ছি না। হ্যাঁ, তাহলে লাইসোজেনিক সাইকেলের ইম্পর্টেন্সটা আমাদের অবশ্যই জানতে হবে। এরপরে যেটা আমরা বলে এসেছি, হাউ এ ভাইরাস কামস আউট অফ হোস্ট সেল। একটা ভাইরাস হোস্ট সেল থেকে কিভাবে বের হয়ে আসে। একটা হলো বাডিং, একটা হলো লাইসিস। বাডিংটা কি, এখানে কোনো সেল ডিস্ট্রাকশন হবে না, স্লো রিলিজ হবে, হ্যাঁ, মেরে ফ্রম এনভেলাপ থেকে হতে পারে। এন্ড সেল লাইসিস হবে, আর সেল লাইসিস হবে যেটা হচ্ছে স্পন্টেনিয়াস রিলিজ অফ ম্যাচিউর এন্ড কমপ্লিট ভাইরাস পার্টিকেলস। এটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি। ভাইরাস গুলি বাডিং এর মাধ্যমে হোস্ট সেল থেকে বের হচ্ছে। এরপরে দেখো, আমরা প্যাথোজেনেসিস বলেছিলাম। প্যাথোজেনেসিসে কি বলেছিলাম? ট্রান্সমিশন, রেপ্লিকেশন অফ ভাইরাস জেনোম, ড্যামেজ টু হোস্ট, স্প্রেড অফ ভাইরাস টু আদার সেল, হোস্ট ইমিউন রেসপন্স, পারসিস্টেন্স অফ ভাইরাস। এখানে পারসিস্টেন্স হতে পারে অথবা কি হতে পারে, কমপ্লিটলি রিকভারি হয়ে যেতে পারে। পারসিস্টেন্টটা হতে পারে, ডিজিজ প্রোডাকশন হতে পারে, কমপ্লিট রিকভারি হতে পারে, সেটা হোস্ট ইমিউন রেসপন্স এর উপর ডিপেন্ড করবে। এরপরে আমরা রুট অফ ট্রান্সমিশন পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম এফেক্টস অফ ভাইরাস অন হোস্ট সেল। হোস্ট সেলের উপর ভাইরাসের কি কি এফেক্ট আছে এটা আমরা পড়েছিলাম। চেঞ্জেস উইদিন দ্য ইনফেক্টেড সেল, প্রসেস টেকস প্লেস উইদিন দ্য ইনফেক্টেড হোস্ট। হোস্টের মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে, সেলের মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে। সেলের মধ্যে 4 রকমের চেঞ্জ হতে পারে। ডেথ হতে পারে, ফিউশন অফ সেলস টু ফর্ম মাল্টি নিউক্লিয়েটেড সেলস, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, নো অ্যাপারেন্ট মরফোলজিক চেঞ্জ। যদি বাডিং এর মাধ্যমে বের হয় তাহলে তো কোনো অ্যাপারেন্ট মরফোলজিক চেঞ্জ হবে না। আবার যদি নেকেড ভাইরাস হয় তাহলে সেল লাইসিস করে বের হবে। সাইটোমেগালো ভাইরাস যদি হয় তাহলে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করবে। হ্যাঁ, যদি হেপাটাইটিস বি ভাইরাস হয় তাহলে কি হবে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা কিন্তু প্রফের রিটেন কোশ্চেনটা আসে যে চেঞ্জেস উইদিন দ্য ইনফেক্টেড সেল, একটা ভাইরাস ইনফেক্টেড সেলে কি কি চেঞ্জ হতে পারে। খেয়াল রাখো, ডেথ হতে পারে, ফিউশন অফ সেলস টু ফর্ম মাল্টি নিউক্লিয়েটেড সেলস, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, নো অ্যাপারেন্ট মরফোলজিক চেঞ্জ। ইনক্লুশন বডি পড়েছিলাম, সাইটোপ্যাথিক ইফেক্ট পড়েছিলাম। ভাইরাসটা হোস্ট সেলে কি কি ইফেক্ট করে সেটা আমরা পড়েছিলাম। হ্যাঁ, এখানে কয়েকটা ডেফিনেশন পড়েছিলাম। স্লো ভাইরাল ইনফেকশন, পারসিস্টেন্ট ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন,
মনে আছে? এটা আমাদের লাগবে। ক্রনিক ক্যারিয়ার এক্সাম্পল গুলি লাগবে। ক্রনিক ক্যারিয়ারের এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, ল্যাটেন্ট ইনফেকশনে কে করে হার্পিস সিমপ্লেক্স ফ্যামিলির ভাইরাস, আর স্লো ভাইরাল ইনফেকশন করে মিজলস হতে পারে, এইচআইভি হতে পারে। তাহলে এখানে ক্রনিক ক্যারিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে একটু মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ডিজিজ ক্যারি করে না, শুধুমাত্র ডিজিজ ট্রান্সমিটও করতে পারে। সে ডিজিজ ট্রান্সমিট করতে পারে, তবে সে অ্যাসিম্পটোমেটিক থাকে। ল্যাটেন্ট ইনফেকশনে পেশেন্ট কমপ্লিট রিকভারি হয়ে যায়, পেশেন্ট কমপ্লিট রিকভারি হয়ে যায়। তখন কি হয়, ভাইরাসটা হোস্ট সেলের স্পেসিফিক কিছু টিস্যুতে গিয়ে সে ঝাপটি মেরে বসে থাকে, চুপচাপ বসে থাকে, কোনো রেসপন্স করে না, রিয়াকশন করে না। যখনই সে তার ফেভারেবল কন্ডিশনে চলে আসে, তখনই সে কি করে, আবার ওই নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী সে আবার স্কিনে এসে অ্যাপিয়ার করে এবং স্কিন রিয়াকশন করে। এটাকে আমরা বলছি ল্যাটেন্ট ইনফেকশন। এটাকে আমরা বলছি ল্যাটেন্ট ইনফেকশন। তারপরে আমরা পড়েছিলাম ইমিউন রেসপন্সটা কি ভাবে এসকেপ ফ্রম ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্স থেকে কি ভাবে সে এসকেপ করতে পারে, এটা পড়েছিলাম। যেটা তোমাদের ভাইবা বোর্ডে অবশ্যই ধরবে সেটা হচ্ছে হোস্ট ইমিউন রেসপন্স। হোস্ট কি ভাবে অ্যান্টিভাইরাল রেসপন্স করে, অ্যান্টিভাইরাল ইমিউন রেসপন্স হোস্ট কি ভাবে করতে পারে। দেখো, অ্যান্টিভাইরাল ইমিউন রেসপন্সটা দুই ভাবে করে। আমার হোস্ট সেল দুই ভাবে রেসপন্সটা করে, একটা করে হচ্ছে ইনেট ইমিউনিটি, আরেকটা করে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মাধ্যমে। ইনেট ইমিউনিটিতে কি হচ্ছে, ইন্টারফেরন, ন্যাচারাল কিলার সেল, মনোসাইট অর ম্যাক্রোফেজ। ইন্টারফেরন, ন্যাচারাল কিলার সেল, মনোসাইট অর ম্যাক্রোফেজ। আর অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে, টি সেল রেসপন্স। কোন টি সেল? CD8 সেল অর সাইটোটক্সিক টি সেল। আর অ্যান্টিবডি গুলি আসে, IgM, IgG, IgA। এই অ্যান্টিবডি গুলি আসে ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য, ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য, অপসোনাইজেশনের জন্য, এডিসিসির জন্য, ব্লক অ্যাটাচমেন্টের জন্য। তাহলে অ্যান্টিভাইরাল ইমিউন রেসপন্সটা তোমাদেরকে ভাই ধরা হবে। এটা হচ্ছে ইনেট কিভাবে প্রোটেকশন দিচ্ছে, অ্যাকোয়ার্ডে কিভাবে প্রোটেকশন দিচ্ছে। ইনেটে কোন হোস্ট সেল আসছে, অ্যাকোয়ার্ডে কোন হোস্ট সেল আসছে। ইনেটে স্পেশালি আমরা বলবো NK সেল, আর অ্যাকোয়ার্ডে বলবো CD8 সেল। ইনেটে ম্যাক্রোফেজ আসছে আর অ্যাকোয়ার্ডে ইমিউনোগ্লোবুলিন গুলি আসছে। এরপর দেখো, ন্যাচারাল একটা হোস্টে একটা প্রোটেকশন দেয় হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন হোস্টে প্রোটেকশন দেয়। সে কিভাবে প্রোটেকশন দেয় আমরা একটু দেখি। একটা ভাইরাস একটা হোস্ট সেলকে যখন অ্যাটাক করে, তখন সেই হোস্ট সেলে কি তৈরি হচ্ছে, ইন্টারফেরন তৈরি হচ্ছে। সেই ইন্টারফেরনটা অন্য যে নিউ হোস্ট সেল, সেই নিউ হোস্ট সেলের রিসেপ্টর গুলিকে ব্লক করে দিবে, যেন ভাইরাস কোনো রিসেপ্টর না পায় সেলের ভিতর এন্ট্রি করার জন্য। তাহলে প্রথমে দেখো, একটা ভাইরাস ইনফেক্টেড সেল থেকে ইন্টারফেরন রিলিজ হলো, হয়ে নিউ হোস্ট সেলের রিসেপ্টর গুলি ব্লক করে দেয়। দেওয়ার পরে কি হয়, সেখানে একটা ইনহিবিটরি প্রোটিন রিলিজ হয়। সেই ইনহিবিটরি প্রোটিনটা কি করে, ভাইরাসকে হোস্ট সেলের সাথে অ্যাটাচড হতে দেয় না, রিসেপ্টরের সাথে বাইন্ড হতে দেয় না। এভাবে ইন্টারফেরনটা কাজ করে। ইন্টারফেরনটা কিন্তু ন্যাচারাল ইনেট ইমিউনিটির একটা পার্ট, এভাবে কিন্তু সে প্রোটেকশন দিচ্ছে। এখন কথা হলো, ইন্টারফেরন তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে কত রকমের আছে। তখন তোমাদেরকে, তোমরা এটা প্যাথোলজিতে পড়ে এসছো, আবার এখানেও পড়তেছো, সেটা হচ্ছে যে আলফা ইন্টারফেরন, বিটা ইন্টারফেরন, গামা ইন্টারফেরন তোমরা পড়েছো এই
টপিকটা পড়েছো। ইন্টারফেরন 3 রকমের, আলফা, বিটা, গামা। আলফা কোথায় থেকে আসছে? ভাইরাস ইনফেক্টেড লিউকোসাইট থেকে আসছে। আলফা আসছে কোথায় থেকে? ভাইরাস ইনফেক্টেড লিউকোসাইট থেকে আসছে। আর বিটা আসছে কোথায় থেকে? ভাইরাস ইনফেক্টেড ফাইব্রোব্লাস্ট অর ইপিথেলিয়াল সেল থেকে আসছে। ভাইরাস ইনফেক্টেড ফাইব্রোব্লাস্ট অর ইপিথেলিয়াল সেল থেকে আসছে। আর গামাটা আসছে কোথায় থেকে? অ্যাক্টিভেটেড টি সেল এন্ড এনকে সেল থেকে। গামা ইন্টারফেরন অ্যাক্টিভেটেড টি সেল এন্ড এনকে সেল থেকে আসে, আমরা এটা জানি, তাই না? ইমিউনোলজিতে আমরা এগুলি পড়ে এসেছি খুব ভালো করে। মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে কাজ করে একটু আমরা জেনে রাখি। আলফা ইন্টারফেরন এন্ড বিটা ইন্টারফেরন কিভাবে কাজ করে? ইন্ডাকশন অফ ইনহিবিটরি প্রোটিন সিনথেসিস। আর গামা ইন্টারফেরন কি করছে? এটা কি করছে? ইনক্রিজ ক্লাস 2 এমএসসি মলিকুলস অন এপিসি, increase ability of macrophage to resist viral efflux and kill other cells if infected. আর অল ইন্টারফেরন গুলি কিভাবে কাজ করছে? ইনক্রিজ করছে ক্লাস 1 এমএসসি মলিকুল, ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ এনকে সেলস। এখন এই ভাইরাসটা ইন্টারফেরনের এগেইনস্টে কি কি কাজ করে? যদি ইন্টারফেরন আমাকে প্রোটেকশনই দিত তাহলে তো আমার কোনো ভাইরাল ডিজিজ হতে পারতো না, তাই না? তাহলে নিশ্চয়ই ভাইরাসের একটা ক্ষমতা আছে ইন্টারফেরনের এগেইনস্টে কাজ করার জন্য। এখন আমাকে যেটা ভাই প্রশ্ন করা হবে সেটা হচ্ছে হাউ ভাইরাস ডিফেন্স এগেইনস্ট ইন্টারফেরন। হাউ ভাইরাস ডিফেন্স এগেইনস্ট ইন্টারফেরন। ইন্টারফেরনের এগেইনস্টে ভাইরাস কিভাবে কাজ করে? প্রথমটা হচ্ছে ব্লক ইন্টারফেরন বাইন্ডিং টু সেলস। ব্লক ইন্টারফেরন বাইন্ডিং টু সেল, ইন্টারফেরন যে হোস্ট সেলের সাথে বাইন্ড করতো সেটাকে সে ব্লক করে দিচ্ছে। ইনহিবিট অ্যাকশন অফ ইন্টারফেরন ইনডিউসড প্রোটিন কাইনেজ। ইনহিবিট অ্যাকশন অফ ইন্টারফেরন ইনডিউসড প্রোটিন কাইনেজ। ইনহিবিট NK cell function, interfere with cell surface expression MSC, block implement activation, prevent apoptosis। এই কাজগুলির মাধ্যমে ভাইরাস কি করছে? ইন্টারফেরনের এগেইনস্টে কাজ করছে। ইন্টারফেরন 3টার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে। ইন্টারফেরন 3টার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে, যেমন হেপাটাইটিস বি, সি। আলফা ইন্টারফেরন কার ট্রিটমেন্টে ইউজ করা হয়? হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, সি ভাইরাস ইনফেকশনে ইউজ করা হয়। হেয়ারি সেল লিউকেমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, মাল্টিপল মাইলেমা, লো গ্রেড লিম্ফোমা, ক্যাপোসিস সার্কোমা, মেলানোমা, এই এতগুলো ট্রিটমেন্টে ইউজ করা হয় আলফা ইন্টারফেরন। বিটা ইন্টারফেরন মাল্টিপল স্ক্লেরোসিসে ইউজ করা হয়। গামা ইন্টারফেরন ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজে ইউজ করা হয়। এরপর একটা কোশ্চেন হচ্ছে যে রোল অফ ভাইরাস ইন ক্যান্সার। ক্যান্সার তৈরিতে ভাইরাসের কি রোলটা প্লে করে? এখানে বলছে দেখো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু দি অ্যাক্টিভেশন অফ অনকোজেনেসিস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলি কিন্তু অনকোজেনেসিসে হেল্প করছে। কি কি? যেমন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট লাইট রেডিয়েশন, কার্সিনোজেন্স, ভাইরাস, এই সবগুলি হচ্ছে কি করতেছে? এই সবগুলি অনকোজেনেসিস হিসেবে হেল্প করছে। আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল পড়ে এসেছিলাম, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক্স, মনে আছে সবার? জেনারেল ব্যাকটেরিওলজিতে আমরা পড়েছিলাম অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। সেখানে একটা ছোট্ট কথা আমরা পড়েছিলাম, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। সিলেক্টিভ টক্সিসিটি, সিলেক্টিভ টক্সিসিটিটা আসলে কি? এটা হচ্ছে
যে অ্যান্টিবায়োটিকটা আমি ইউজ করছি সেই অ্যান্টিবায়োটিকটা হিসেব করে করে শুধু হোস্টের ক্ষতি করবে, হিসেব করে করে শুধু ব্যাকটেরিয়ার ক্ষতি করবে, প্যারাসাইটের ক্ষতি করবে, হোস্ট সেলটাকে কি করবে, বাঁচিয়ে রাখবে, হোস্ট সেলের ক্ষতি হতে দিবে না। এটাকে আমরা বলছি সিলেক্টিভ টক্সিসিটি। সিলেক্টিভলি ইনহিবিশন অফ প্যারাসাইট উইদাউট ড্যামেজিং হোস্ট সেল। কি হচ্ছে, হোস্ট সেলকে ড্যামেজ না করে সে শুধু প্যারাসাইটকে ডিস্ট্রয় করছে, এটাকে আমরা বলছি সিলেক্টিভ টক্সিসিটি। তোমাদেরকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, সিলেক্টিভ টক্সিসিটি অ্যান্টিভাইরালের ভালো না অ্যান্টিব্যাকটেরিয়ালের ভালো, তোমরা নিশ্চয়ই এটা এর মধ্যে জেনে গিয়েছো। অ্যান্টিব্যাকটেরিয়ালের সিলেক্টিভ টক্সিসিটি বেশি। কেন? কারণ হচ্ছে এখানে যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ড্রাগটা কাজ করে সেই অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগটা সিলেক্টিভ 4টা সাইটের উপর কাজ করে, সেল ওয়াল, সেল মেমব্রেন, প্রোটিন সিনথেসিস, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। ব্যাকটেরিয়ার 4টা টার্গেট সাইটে সে কাজ করে। কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগের ক্ষেত্রে দেখো তোমরা খেয়াল করে, ভাইরাসটা কোথায় থাকে, সেলের ভিতরে থাকে। তাহলে আমাকে ভাইরাসটা ডিস্ট্রয় করতে গেলে কি করতে হবে, হোস্ট সেলটাকে কিল করতে হবে। ভাইরাসটাকে কিল করতে গেলে কি করতে হবে, হোস্ট সেলটাকে আগে কিল করতে হবে, তারপর তো ঢুকতে হবে ভিতরে, ঢুকে আমাকে ভাইরাসটা মারতে হবে। সেই জন্য হোস্ট সেলের বড় রকমের একটা ক্ষতি হয়ে যাচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ দিলে। অ্যান্টিভাইরাল ড্রাগ দিলে হোস্টের একটা বড় রকমের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই বলা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ এটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি কম। অ্যান্টিভাইরাল ড্রাগের সিলেক্টিভ টক্সিসিটি কম আছে, আর অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের সিলেক্টিভ টক্সিসিটি বেশি আছে। এখানে ব্যাকটেরিওলজিতে আমরা যেরকম ক্লাসিফিকেশন পড়ে এসেছিলাম, এখানে স্পেসিফিক কোনো ক্লাসিফিকেশন নেই, তবে কিছু হেডলাইনের উপর আমাদের ভাগ করে অ্যান্টিভাইরাল ড্রাগের নামগুলি মনে রাখতে হবে। যেমন নিউক্লিওসাইড অ্যানালগ, নিউক্লিওটাইড অ্যানালগ, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা আছে সেটাকে ইনহিবিট করে। প্রোটিয়েজ ইনহিবিটর, প্রোটিয়েজ এনজাইমটাকে ইনহিবিট করে, সেটাকে বলা হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর। এছাড়াও আদার্স কিছু টাইপ আছে। তাহলে দেখো নিউক্লিওসাইড অ্যানালগ, নিউক্লিওসাইড যখন আমরা বলেছিলাম ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হচ্ছে, ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন হচ্ছে হোস্ট সেলের মেশিনারি ইউটিলাইজ করে, ওই পর্যায়ে কিছু কিছু ড্রাগ নিউক্লিওসাইডটাকে অ্যানালগ, নিউক্লিওসাইডের অ্যানালগ হিসেবে ইউজ হয়। যেমন অ্যাসাইক্লোভির, লেমিভুডিন, রিবাভিরিন, ভাইভেলডিন, এগুলি। আর নিউক্লিওটাইড অ্যানালগ আছে কিছু, সেটা হচ্ছে সিডোফোভির। নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, এখানে আছে নেভিরাপিন, এখানে আছে নেভিরাপিন। প্রোটিয়েজ ইনহিবিটরের মধ্যে আছে সেকুইনাভির, রেটিনাভির, ইন্ডিনাভির। সেকুইনাভির, রেটিনাভির, ইন্ডিনাভির। আদার্স কিছু টাইপ আছে, সেখানে কি বলছে, প্রিভেন্ট আনকোটিং অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আনকোটিংটাকে সে প্রিভেন্ট করছে, যেমন আমান্টাডিন, রেমন্টাডিন এর মাধ্যমে। ইনহিবিটর অফ ডিএনএ পলিমারেজ এন্ড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ডিএনএ পলিমারেজ এন্ড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই দুটাকে ইনহিবিট করছে কে, ফসকারনেট। এই দুটাকে ইনহিবিট করছে ফসকারনেট। তাহলে তোমরা এখানে বসেই তোমাদের পড়াগুলি আশা করি হয়ে যাচ্ছে। নিউক্লিওসাইড অ্যানালগ, নিউক্লিওটাইড অ্যানালগ, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর। আদার্স এর মধ্যে আছে প্রিভেন্টিং আনকোটিং অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর ইনহিবিটর অফ ডিএনএ পলিমারেজ এন্ড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেমন ফসকারনেট। আচ্ছা, তোমরা আশা করি আমার পড়াগুলি বুঝতে পেরেছো। যদি তোমাদের কাছে বোরিং লাগে, আবার মনে হয় যে ম্যাডাম অন্যভাবে পড়ালে ভালো হবে, তাহলে তোমরা কমেন্টসে সেটা করবে। তাহলে আমরা আজকে লাস্ট ক্লাসের টপিকটা রিভিউ করেছিলাম, কি করেছিলাম, ভাইরাস রেপ্লিকেশনটা আমরা নতুন করে আবার দেখে আসলাম। তারপরে প্যাথোজেনেসিসের মধ্যে হোস্ট সেল প্যাথোজেনেসিস দেখলাম,
হোস্টের সাথে ভাইরাসের রিলেশন এবং ভাইরাসের সাথে হোস্টের রিলেশন, কে কিভাবে কাকে প্রোটেকশন দিচ্ছে সেটা দেখলাম। দেখার পরে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো একটু দেখলাম। এখানে দেখো তোমাদেরকে কয়েকটা ডেফিনেশন জিজ্ঞেস করা হবে, যেমন রিকম্বিনেশন, মিউটেশন, জিন থেরাপি, রিকম্বিন্যান্ট ভ্যাকসিন। এটা ভাইরাসের জেনেটিক্স থেকে এই কয়েকটা কোশ্চেন তোমাদের অনেক সময় করা হয়ে থাকে। ফেনোটাইপিক মিক্সিং, হ্যাঁ, দেখো ভাইরাসের সাথে যে ইন্টারাকশন গুলি হচ্ছে দুটো ভাইরাসের, সেখানে কি কি হতে পারে? রিকম্বিনেশন হতে পারে, কমপ্লিমেন্টেশন হতে পারে, মিউটেশন হতে পারে। রিকম্বিনেশন, কমপ্লিমেন্টেশন, মিউটেশন। তার মধ্যে রিকম্বিনেশন বলছে, রিকম্বিনেশন কি? দুইটা ভাইরাসের ক্রোমোজোমের মধ্যে যখন এক্সচেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি রিকম্বিনেশন। দুইটা ভাইরাসের ক্রোমোজোমের মধ্যে যখন এক্সচেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি রিকম্বিনেশন। কমপ্লিমেন্টেশনটা কি? যখন একটা ভাইরাসটা প্রোটিন প্রডিউস করে এন্ড ক্যান বি ইউজড বাই আদার ভাইরাস, এবং অন্য ভাইরাস সেটাকে ইউজ করে। কমপ্লিমেন্টেশন, একটা ভাইরাস প্রোটিন তৈরি করলো, অন্য ভাইরাসটা সেটা ইউজ করলো, এটাকে বলছে কমপ্লিমেন্টেশন। যেমন হেপাটাইটিস ডি ভাইরাস রেপ্লিকেশনের ক্ষেত্রে বি ভাইরাস যে প্রোটিনটা তৈরি করে সেটাই ডি ভাইরাস ইউজ করে। তাহলে কমপ্লিমেন্টেশনটা কি হলো? আমরা জানি যে ভাইরাস কোনো হোস্ট সেল ছাড়া রেপ্লিকেট করতে পারে না। একটা ভাইরাস যখন হোস্ট সেলের মধ্যে রেপ্লিকেট করবে তখন পাশে আরেকটা ভাইরাস লাগবে, শুধু সে একা রেপ্লিকেট করতে পারে না। যেমন আমরা ডিফেক্টিভ ভাইরাসে পড়ে এসেছিলাম, হেপাটাইটিস ডি ভাইরাস। যেই সেলের ভিতরে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আছে সেই সেলের মধ্যেই হেপাটাইটিস ডি ভাইরাসটা ইনফেক্ট করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সে ইনফেক্ট করতে পারবে না। কেন? কারণ হচ্ছে বি ভাইরাস যে প্রোটিনটা তৈরি করে সেটাই ডি ভাইরাস ইউজ করে। কোথায়? তার ইনকমপ্লিট জেনোম আছে সেটাকে সে কমপ্লিট করে ফেলে, তার ইনকমপ্লিট জেনোমটাকে সে কমপ্লিট করে ফেলে। এটাকে আমরা বলছি কমপ্লিমেন্টেশন, এটাকে আমরা বলছি কমপ্লিমেন্টেশন। এরপরে আছে রিকম্বিনেশন। এটা কি বলছে? ইজ দ্য এক্সচেঞ্জ অফ জিন বিটুইন টু ক্রোমোজোম, মোস্ট কমন ইন রিসর্টমেন্ট হোয়ার viruses with segmented genomes exchange segments ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা আমরা একটু খেয়াল রাখবো। এরপর আসে মিউটেশন কি? মিউটেশনটা বলছে স্মল একটা পোর্শন যখন চেঞ্জ হয়ে যায়, অন্য রকমের প্রোটিন তৈরি হচ্ছে, তখন সেটাকে বলছে মিউটেশন। যেমন mutation that occurs frequently with influenza virus where an altered surface protein interferes with longer inhibited by pre-existing antibody. Another is drug resistance mutants which are intensive to antiviral drug. এরপরে আসি আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিন। আমরা ভ্যাকসিনটা আরেকটা আলাদা লেকচারে পড়বো, ভ্যাকসিনটা আজকে আমরা পড়ছি না। ফিনোটাইপিক মিক্সিং, এটাও একটা জেনেটিক্স। একটা হোস্ট সেলে যদি দুই রকমের ভাইরাস অ্যাটাক করে তাহলে যে প্রয়োজনীয় ভাইরাসটা তৈরি হবে সেটা কি হবে? দুই রকমের ভাইরাসেরই ফিনোটাইপিক মিক্সিং হয়ে যাবে। যেমন কোন একটা ভাইরাস শুধু কিসে অ্যাটাক করতো? ওয়াইল্ড বার্ডে অ্যাটাক করতো শুধু একটা ভাইরাস। আরেকটা ভাইরাস কি করতো? শুধুমাত্র হিউম্যানে অ্যাটাক করতো। খেয়াল করো কথাটা, একটা ভাইরাস শুধু ওয়াইল্ড বার্ডে অ্যাটাক করতো, আরেকটা ভাইরাস শুধুমাত্র হোস্ট সেলে অ্যাটাক করতো। তাহলে যেটা ওয়াইল্ড ভাইরাস সে ওয়াইল্ড বার্ডে অ্যাটাক করলো, ওয়াইল্ড বার্ড গুলি কোথায় আছে? খালে বিলে নদীতে আছে। আর আরেকটা ভাইরাস অ্যাটাক করলো কোথায়? হিউম্যানে। তো হিউম্যান থেকে, হিউম্যানের ঘরে ডোমেস্টিক এনিমেল হিসেবে থাকে হচ্ছে কি? পিগ। ডোমেস্টিক এনিমেল হিসেবে থাকে পিগ। তো হিউম্যানের যে ভাইরাসটা সেটা পিগে চলে গেল, এবং পিগ কোথায় গেল? সেই খালে বিলে ওয়াইল্ড বার্ডের
যে বিষটা আছে সেটা খেতে গেল, কাদার মাটি খেতে গেল। ওখানে খেতে গিয়ে কি হলো, সে কিন্তু ওয়াইল্ড বার্ডের যে ভাইরাসটা সেটাও তার মধ্যে নিয়ে নিল। এখন পিগ অ্যাটাক হলো দুই রকমের ভাইরাস দিয়ে, একটা হলো হোস্ট হিউম্যান ভাইরাস আর একটা হলো ওয়াইল্ড বার্ডের ভাইরাস দিয়ে। এই দুইটা ভাইরাস যখন পিগের মধ্যে ইনফেকশন করলো তখন তাদের ফেনোটাইপিক মিক্সিং হবে। ফেনোটাইপিক মিক্সিং হবে। প্রোটিন কভারেজটা এক ভাইরাসের, ভিতরের জেনোমটা অন্য ভাইরাসের, বা ভিতরের জেনোমটা এক ভাইরাসের, প্রোটিন কভারেজটা অন্য ভাইরাসের। এখন যে প্রোজেনি ভাইরাসগুলি যেটা তৈরি হবে পিগ থেকে, সেই ভাইরাসগুলি কিন্তু বোথ ওয়াইল্ড বার্ড এবং হিউম্যান দুটাকেই অ্যাটাক করতে পারবে। নিউ যে প্রোজেনি ভাইরাসগুলি তৈরি হলো তারা ওয়াইল্ড বার্ডেও অ্যাটাক করতে পারবে, হিউম্যানেও অ্যাটাক করতে পারবে। দুই রকমের বার্ডে তারা একসঙ্গে অ্যাটাক করতে পারবে। এটাকে আমরা বলছি ফিনোটাইপিক মিক্সিং। এটাকে আমরা বলছি ফিনোটাইপিক মিক্সিং। তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিকম্বিনেশন, কমপ্লিমেন্টেশন, মিউটেশন, রিকম্বিনেন্ট ভ্যাকসিন, ফেনোটাইপিক মিক্সিং। এই কথাগুলি তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ভাইরাস মোটামুটি এইটুকুই। আমরা যদি কোশ্চেন গুলো একটু সামারি করি, কি কি কোশ্চেন আমরা পড়লাম জেনারেল ভাইরোলজি থেকে, খেয়াল করো। ডিফাইন এন্ড ক্লাসিফাই ভাইরাস, হাউ ভাইরাস ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু জেনোমিক অর্গানাইজেশন, বাল্টিমোর ক্লাসিফিকেশন। এই বাল্টিমোর ক্লাসিফিকেশনটা তোমার লেঞ্জ রিভিউ এই বইটাতে নেই, লেঞ্জ রিভিউ বইটাতে নেই। কোথায় আছে? এটা আছে লেঞ্জের টেক্সট বুক আছে, লেঞ্জের টেক্সট বুক আছে একটা, সেইটাতে এই বাল্টিমোর ক্লাসিফিকেশনটা পাওয়া যাবে। এবং আমি আশা করব তোমরা ওই ক্লাসিফিকেশনটাই বলবে স্যারদের সামনে। What are the clinical significance of viral envelope? What are the general mode of transmission of envelope virus and naked virus? What is virus? How virus differs from bacteria? Why they are intercellular? What do you mean by virion, viriod, prion? What they are intercellular? Why they are intercellular? What do you mean by viral envelope? Mention its function. Where it derived from? আমি আশা করছি তোমরা এই সবগুলো আনসার পারো। What is the composition of viral envelopes and how it is performed? What is virion? Mention the basic components of virion with their function. What is a defective virus? Give some example. How can it be beneficial for the host? এটা কি হবে? কিভাবে সে হোস্টের জন্য বেনিফিশিয়াল? কারণ হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস যদি কোনো পেশেন্টকে অ্যাটাক করে, যতক্ষণ ওই পেশেন্টের বি ভাইরাস অ্যাটাক না হবে ততক্ষণ সে রেপ্লিকেট করতে পারবে না, ডিজিজ তৈরি করতে পারবে না। এই আনসারটা এখানে শুনতে চেয়েছে। What do you mean by early proteins, late proteins and viral replication? What is positive sense and negative sense RNA? What is virion? They infect human? What are the sources of infection of prion? What are the sources of infection of prion? What is pseudovirion? How it is formed? What is the basic structure of a virus? What are the functions of viral protein? Which proteins of the virus induce protective antibody? What is a prion? Name some diseases caused by prions. What are the difference between virus and prions? What is the principle by which viruses replicate their genome? আমরা পড়ে এসেছি। How viruses multiply? Mention the ways of attachment and penetration of virus. Particles into the host cell. What do you mean by eclipse period?
Name 3 DNA and 3 RNA virus with their mode of transmission and disease they produce. What is the eclipse period of viral replication? Describe the sequence of events in the viral growth cycle. What is early protein and late protein? What is inclusion bodies? Why they important in viral diagnosis? Diagnosis, latent infection, chronic infection, and slow viral infection. How viruses invade host immune response? Describe pathogenesis of viral infection. What is interferon? Mention its type. How interferon interferes viral infection. Classify antiviral drugs. What is gene therapy? How recombinant vaccine is produced. তাহলে জেনারেল ভাইরোলজি তোমাদের মোটামুটি এটুকুই। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো, ওপেন কোশ্চেন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এই 3টা ক্লাস তোমাদের নিলাম, তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে। আর যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও করবে, আর কিভাবে বললে তোমাদের ভালো হবে সেটাও তোমরা বলবে। তবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বলার জন্য। আশা করি তোমরা সেটা ক্যাপচার করতে পেরেছো। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ক্যাপচার করেছো। তো আজকে তোমাদের জেনারেল ভাইরোলজি মোটামুটি এটুকুই। আসসালামু আলাইকুম।